ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজক পরিস্থিতি চলছে সেখানে অতি দ্রুত বেশ কিছু ডেভেলপমেন্ট ঘটছে এবং সেই ডেভেলপমেন্টের যদি নির্যাস বার করা যায় তাহলে একটা কথাই বলা যেতে পারে যে ইউনূসের জন্য কিন্তু বিপদ বাড়ছে এবং সেটা ঘরে বাইরে দু জায়গাতেই। এবং যে জায়গায় পৌঁছেছে সেখানে হাসিনার থেকেও তার শেষটা আরো অনেক অনেক বেশি মারাত্মক হতে চলেছে। কি কি ডেভেলপমেন্ট ঘটছে এক এক করে আপনাদের বলি। প্রথমেই ইউনূস সরকারের উপর একটা বড় ধাক্কা কিন্তু ইউএস প্রশাসনের তরফ থেকে চলে এসছে এবং সেই ধাক্কাটা হচ্ছে যে বাংলাদেশের যে নৌবাহিনী এয়ারফোর্স রয়েছে সেই এয়ারফোর্সটা কিন্তু বহু পুরনো বিমান ব্যবহার করে। তারা জেনারেলি যে বিমানগুলো ব্যবহার করে সেটা হচ্ছে F7BG বা F7BGI, F7MB, বহু পুরনো এয়ারক্রাফট। মানে ভারত যদি ওই ভারতের থাকা হেলিকপ্টারগুলো নিয়ে অ্যাটাক করে সেগুলোকেও প্রতিহত করা, পাল্টা আঘাত তো ছেড়ে দিন, সেগুলোকে প্রতিহত করার মতো জায়গাতেও নেই। সেই জন্য ইউএস প্রশাসন যেটা চেয়েছিল তারা F-16 নেবে এবং সেটা ইউএস এর সঙ্গে ডিল করবে, কিন্তু ইউএস প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে একদিকে তোমরা ভারতের সঙ্গে শত্রুতা বাড়াচ্ছ, যে ভারত আমাদের একটা পার্মানেন্ট বন্ধু দেশের জায়গায় রয়েছে, অন্যদিকে পাকিস্তান যাদের যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে এই ভারতবর্ষ এবং সারা পৃথিবী সেটার সঙ্গে কার্যত সহমত যে তারা জঙ্গিমূলক কার্যকলাপের ক্ষেত্রে মদত দিচ্ছে, সেই তাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছ। সুতরাং এই জায়গা থেকে তোমাদের যদি অস্ত্র ভাণ্ডারকে আমরা শক্তিশালী করি সেটা অ্যাকচুয়ালি সন্ত্রাসমূলক কাজকে আরো বেশি প্রশ্রয় দেওয়া হবে, আর সেই জায়গা থেকে F-16-এর যে ডিল আছে সেটাকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তার ফলে বাংলাদেশের যে এয়ারফোর্স রয়েছে তাদের শক্তি কিন্তু সেই অনেকটাই পিছিয়ে থাকা জায়গায় রয়েছে। কিন্তু তারা বাংলাদেশ এই জায়গাটায় ছাড়ার মতো জায়গায় নেই, ফলে তারা যেটা করছে তাদের নব্য যে বন্ধু রয়েছে সেই চীন থেকে J-10C এই মডেলের বিমান কেনার চেষ্টা করছে। ইতিমধ্যেই নাকি 16টা এয়ারক্রাফট নেওয়ার জন্য সেখানে চুক্তিভুক্তি হওয়ার জন্য কথাবার্তা শুরু হয়ে গেছে এবং ইউনুস প্রশাসন চীনের সঙ্গে এই সমঝোতাটা বাড়াতে চাইছে। কিন্তু যতই ইউনুস প্রশাসন এটা চাক, শেষ পর্যন্ত কি তারা পারবে চীনের সঙ্গে ডিলটা কমপ্লিট করতে? এবার আপনারা বলবেন চীন তো একটা বেশ শক্তিশালী দেশ, তারা কাকে অস্ত্র বিক্রি করবে না করবে সেখানে কে আটকাতে যাবে? দেখুন, এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে। এক, ভারতের সঙ্গে চীনের কিন্তু সাম্প্রতিককালে বোঝাপড়া অনেক বেড়েছে এবং চীনও বুঝতে পেরেছে ভারতের সঙ্গে অহেতুক দাদাগিরি করতে গিয়ে লাভ নেই। এটা নয়া ভারত, যদি করতে হয় তাদেরকে কিন্তু বড় খেসারত দিতে হবে। ২ নম্বর যে জায়গাটা, ভারতের পাশে আমেরিকা থাকবে এবং ডোনাল্ড ট্রাম্প একবার হোয়াইট হাউসে ঢুকে যাওয়ার পর সেই শক্তিটি কিন্তু আগামী ৪ বছর অব্দি অন্তত আরো আরো বেশি মজবুত হবে। ভবিষ্যতের কথা ভবিষ্যতের গর্বে, কিন্তু এই ৪টে বছর ভারতকে টলানো মানে আমেরিকাকেও সরাসরি আঘাত করা। অন্যদিকে আমেরিকা কিন্তু ইতিমধ্যেই চীনের বিরুদ্ধে ট্রেড ওয়ার করবে, ডোনাল্ড প্রশাসন এলি এই জায়গাটা শুরু করবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ এই ট্রেড ওয়ারটা কি? ট্রেড ওয়ারটা হচ্ছে চীন খুব কম দামে জিনিসপত্র সারা বিশ্বে দেয় এবং সেই জায়গা থেকে তারা তাদের অর্থনীতিটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমেরিকা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প আসার পর এই চীনের প্রোডাক্টগুলোর উপর তারা ট্যাক্সেশন অনেক বাড়িয়ে দেবে, ফলে এই চীনের প্রোডাক্টগুলোর দাম বেড়ে যাবে, তাদের বিক্রি কিন্তু কমবে এবং তাদের অর্থনীতি কিন্তু ধাক্কা খাবে। এই জায়গায় একদিকে ভারতের সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে যখন টেনশন চলছে তখন বাংলাদেশের হাত শক্ত করছে এবং সেটা আবার আমেরিকার বন্ধু ভারত তাদের বিরুদ্ধে হচ্ছে, ফলে আমেরিকা এবং ভারত দু জায়গা থেকেই চীনের উপর চাপ যাবে এবং চীন কিন্তু শেষ অবধি তাদেরকে J-10C দিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু ডাউট শুরু হয়ে গেছে। এবং এটা যে শুধুমাত্র কথার কথা নয়, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমেরিকা প্রশাসন কিভাবে চাপ দেবে। আমেরিকা ইতিমধ্যেই বাংলাদেশের অধুনা যে বাপ হয়েছে না সেই পাকিস্তান, তাকে কিন্তু কড়া ডোজ দিয়ে দিয়েছে। কি বলেছে? বলেছে পাকিস্তানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে রয়েছে সেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে জড়িত পাকিস্তানের চারটি বড় কোম্পানি যারা রয়েছে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কেন করেছে এই জায়গাটা? এটা অফিসিয়ালি যে কারণটা বলছে সেটা হচ্ছে যে পাকিস্তানের যে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেখান থেকে সমূহ বিপদ আসছে। ওই যে বললাম না, সন্ত্রাসবাদের জনক বলছে পাকিস্তানকে। এবং সব থেকে বড় কথা, এই যে লং ডিস্টেন্স যে ক্ষেপণাস্ত্রগুলো হবে তার মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্রও থাকছে। এখন পাকিস্তানের হাতে এই পারমাণবিক অস্ত্র রয়েছে, আর এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সারা পৃথিবীতেই একটা শান্তি চুক্তি মোটামুটি স্বাক্ষরিত আছে এবং সেটাই সকলে মেনে চলে। কেননা পারমাণবিক বোমা যদি একবার চার্জ করা হয় তার ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি, ফলে পারমাণবিক শক্তিধর দেশগুলো তারা কিন্তু ডিসাইড করে রেখেছে যে এগুলোকে তারা অহেতুক ইউজ করবে না। এবং সেই চুক্তিটার জন্যই কিন্তু এখন অব্দি সেইভাবে কোনো যুদ্ধে পারমাণবিক বোমার ব্যবহার দেখা যায়নি। অনেক রকমের ক্ষেপণাস্ত্র ইউজ হয় কিন্তু এটা হয় না। কিন্তু পাকিস্তান
তারা এখন চারিদিক থেকে বিপদে ঘিরছে এবং তাদের উপর থেকে এড কমে যাচ্ছে। ফলে সেই জায়গাটা থেকে তারা ওই দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে তারা একটা পাল্টা কিছু করে দিতে পারে যে আমাদের তো হারাবার কিছুই নেই, এবং সেই জায়গায় যারা উন্নয়নশীল দেশ রয়েছে বা উন্নত দেশগুলো রয়েছে সেখানে কিন্তু এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র চার্জ করতে পারে। ফলে পাকিস্তানের উপরে এই নিষেধাজ্ঞাটা জারি হয়েছে। এখন এই নিষেধাজ্ঞাটা জারি হওয়ার ফলে কি হয়েছে, যেসব মার্কিন কোম্পানিগুলো এই পাকিস্তানের এই 4টে কোম্পানিকে বিভিন্ন রকম পণ্য সরবরাহ করতো সেটা কমপ্লিটলি স্টপ করে দেওয়া হয়েছে। ফলে পাকিস্তান আর এই ডেভেলপমেন্টের দিকটায় যেতে পারবে না। যদি তারা যায় তাহলে তাদের উপর আরো নিষেধাজ্ঞা চাপবে এবং তারা যে বিভিন্ন জায়গা থেকে এইড পায়, সোজা কথায় ভিক্ষা করে যে পাকিস্তানে চলে সেই ভিক্ষা পাওয়ার জায়গাগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে। আর পাকিস্তানের উপর এই চাপটা দেওয়ার কারণ থেকেই বোঝা যাচ্ছে যে একদিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি ক্যান্সেল করে দিচ্ছে, বাংলাদেশ যাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে তাদের উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে। ফলে আগামী দিনে চীনের উপরেও কিন্তু ভারত এবং আমেরিকা দু জায়গা থেকেই চাপ থাকবে। ফলে ইউনুস প্রশাসন যতই ভাবুক তাদের এয়ারফোর্সকে শক্তিশালী করে নেবে, সেই জায়গাটা তারা পাবে না। আর এর পিছনে ডেফিনেটলি ভারতের হাত আছে এটা অনেকেই মনে করছেন। কেননা যখনই বাংলাদেশ এবং পাকিস্তান নিয়ে ইউএস গভর্নমেন্ট এই ধরনের ডিসিশন নিয়ে নিয়েছে, সাথে সাথে ভারতের সংসদে দাঁড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রক বাংলাদেশের উপর ও এবং পাকিস্তানে যে হিন্দু নির্যাতন হচ্ছে সেইটা একদম তথ্য তুলে অফিসিয়ালি নিয়ে আসছে। এবার এইটা কেন হঠাৎ ভারতবর্ষ করতে গেল বা বিদেশ মন্ত্রক এতখানি এই স্টেপটা কেন নিতে গেল? এখন বাংলাদেশে কি হচ্ছে সেটা ভারত কেন নাক গলাবে, পাকিস্তানে কি হচ্ছে ভারত কেন নাক গলাবে, এই প্রশ্নটা তো আসবে। কিন্তু এটার পিছনে একদম সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। ধীরে ধীরে কিভাবে কূটনৈতিক খেলায় বাংলাদেশকে একদম লেজে গোবরে করা হচ্ছে সেই জায়গাটা দেখুন। ওই যে বললাম না, ইউনিশের ঘরে বাইরে বিপদ হয়ে গেছে। ভারতীয় সংসদে বিদেশ মন্ত্রক যেটা তথ্য দিয়ে বলছে যে বাংলাদেশে 2024 সালে রিপোর্টেড হয়েছে হিন্দু নির্যাতন 2200, পাকিস্তানে 112। এবং এই রিপোর্টের বাইরেও বহু ঘটনা ঘটেছে যেটা যেটা এই দেশের রিপোর্টে আসেইনি। সুতরাং এইখানে যে কি পরিমাণ হিন্দু নির্যাতন চলছে বিশেষ করে অধুনা বাংলাদেশে, এই জায়গাটাকে সকলের দৃষ্টি আকর্ষণ তারা করছে। এবং এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে যে 2022 সালে যেখানে বাংলাদেশে এই রিপোর্টেড হিন্দু নির্যাতনের সংখ্যা ছিল 47, সেটা 2024-এ এসে 2200, কত গুণ বৃদ্ধি পেয়েছে এই জায়গাটা। মানে এখানে কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কেন ভারতবর্ষে এই পয়েন্টটা নিয়ে এলো, এটাকে কেন গোপন রিপোর্ট ফাঁসের কথা বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এটাকে মনে করা হচ্ছে ভারতীয় সংসদে যখন এটা তুলে ধরা হয়েছে, এটাকে এবার রাষ্ট্রসংঘেও ভারতবর্ষ তুলে ধরবে। এবং রাষ্ট্রসংঘে তুলে ধরার কারণ কি, দেখুন হিন্দু নির্যাতন হচ্ছে মানে বেসিক্যালি এটা তো মানবতা নির্যাতন হচ্ছে। তাহলে যে দেশের প্রশাসন এই ধরনের হিন্দু নির্যাতন করছে তারা হয় এই হিন্দু নির্যাতন বন্ধ করবে, নাহলে তাদের যে বিভিন্ন জায়গা থেকে এড পাওয়ার জায়গা আছে সেটা রাষ্ট্রসংঘ রাষ্ট্রপুঞ্জ এটাকে বন্ধ করে দিক, এই দাবিটা 1 নম্বর উঠবে। আর সেটা যদি হয় সত্যি, বাংলাদেশের এমনি অর্থনৈতিক অবস্থা ডুবছে, তারপর বিভিন্ন জায়গা থেকে এড পাওয়া বন্ধ হয়ে যাবে, পাকিস্তান চাপে পড়ে যাবে, পাকিস্তান থেকে কোনো সাহায্য পাবে না, চীনকে উইথড্র করতে হবে, তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে? এবার 2 নম্বর যে পয়েন্টটা, সেখানে ভারতবর্ষ এই পয়েন্টটা তুলতে পারে যে দেখুন, বাংলাদেশ বা পাকিস্তানে যারা সংখ্যালঘু তারা ভারতবর্ষের সংখ্যাগুরু। এখন সেখানে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তাহলে এখানকার সংখ্যাগুরুদের উপর তার রেশটা পড়বে। ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের এটা আভ্যন্তরীণ বিষয় হলেও তার রেশ ভারতবর্ষে এসে পড়বে এবং ভারতবর্ষে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। ফলে আমাদের দেশে যাতে এই ধরনের কোনো রকম কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়, তাহলে এই জায়গাটা বন্ধ করার ব্যবস্থা আছে। হয় রাষ্ট্রপুঞ্জের ব্যবহার করুক, নাহলে ভারত কিন্তু এবার ইন্টারফেয়ার করতে বাধ্য হবে। এটা আমাদের নিজেদের জন্য খুব দরকার হয়ে পড়েছে। এই পয়েন্টটা হবে এবং সেটা দিয়েই কিন্তু রাষ্ট্রসংঘ দিয়ে চাপটা বাংলাদেশের উপরে আসবে। এবং 3 নম্বর যে পয়েন্টটা ভারতবর্ষ তুলবে, যে এখানে যেহেতু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, অতীতে দেখা গেছে যখনই এই ধরনের সংখ্যালঘু নির্যাতন হয়েছে দলে দলে সংখ্যালঘু শরণার্থী হিসেবে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে এবং তার ফলে ভারত সরকারের উপর চাপটা বেড়েছে। এখন এখানে যখন এই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং এই প্রশাসন কোনো রকম কোনো কিছু স্টেপ নিচ্ছে না, ফলে এখানে শরণার্থীরা ঢুকবে। সেই শরণার্থীদের আড়ালে এখানে জঙ্গি বা সন্ত্রাসবাদীরা ঢুকে যাবে না তার কি গ্যারান্টি আছে? ফলে সেই জায়গা থেকে যাতে এই জিনিসটা স্টপ হয় এবং সেখানকার সংখ্যালঘুরা সেই দেশেই থাকতে পারে, সেটা করার জন্য ভারতবর্ষকে ইন্টারভেন করতে দেওয়া হোক। অর্থাৎ বাংলাদেশের উপর কিন্তু কূটনৈতিক চাপ সারা বিশ্ব থেকে এবার ফেলার চাপটা কাজটা শুরু করে দিল এবং যে কারণেই সংসদে এই কাজটা এই ঘোষণাটা করে দিল। এবার এইটা গেল বহির্বিশ্বে ভারতের চাপ, আমেরিকার চাপ সমস্ত দিক থেকে এলো, কিন্তু ইউনিসের চাপটা হয়ে গেছে আরো বেশি এই ঘটনাটায়। হাসিনার মতোই অবস্থা হচ্ছে, ইউনিসের উপদেষ্টার বাসভবনের দিকে এগোচ্ছে মিছিল, চূড়ান্ত সতর্কতা ওপারে। কি কথা জানা যাচ্ছে,
যে এমনিতেই বাংলাদেশে কিন্তু ইউনূস আসার পর বলেছিল গণতন্ত্র ফেরাবে, সাধারণ নির্বাচন করবে। এখন দেখা যাচ্ছে ইউনূস কিন্তু সেই সাধারণ নির্বাচন করতে খুব একটা আগ্রহী নয়। মুখে অনেক রকম কথা বলছে, কিন্তু এই ক্ষমতাটা দীর্ঘদিন ধরে দখল করতে চাইছে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে এখানে কোনো ভোট হতে না দেওয়া। ফলে এইটা নিয়ে তার উপর ক্ষোভ বাড়ছে। এবং ২ নম্বর যেটা সাধারণ মানুষের ক্ষোভ সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি নিয়ে। এরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, নতুন স্বাধীনতা পেয়েছি, অনেক বড়, বড় বাতেলা ঝাড়ছিল। কিন্তু হাসিনার আমলের থেকে এখন যে কতখানি কঠিন অবস্থা হয়ে গেছে এটা আম জনতা বুঝতে শুরু করেছে। আর এইটাকে কাজে লাগিয়ে ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ হাজার, হাজার মানুষ নিয়ে ডাক দিয়েছে যে এই মোহাম্মদ ইউনূসের যে বাসভবন রয়েছে যমুনা ভবন সেটা ঘেরাও করতে হবে। এইবার মজার যে ব্যাপারটা এখানে কাহানিমের টুইস্ট যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এই যে ইনকিলাব মঞ্চ রয়েছে তারা বিভিন্ন দাবি নিয়ে এটা ঘেরাও করছে। সেখানে দুটো দাবি রয়েছে যেটার পিছনে সকলের ভুরুটা কোঁচকাচ্ছে। কি বলছে? কোটা আন্দোলনকারীদের যারা ছিলেন, সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে এই ইউনিশ গভর্নমেন্টকে। আর দুই, মানে অনেক দাবির মধ্যে ২ নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আওয়ামী লীগ, শেখ হাসিনার দল, তাদের রেজিস্ট্রেশন ব্যান করতে হবে। আর এই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই সকলে বলছেন যে ডেফিনেটলি এর পিছনে বিএনপি জামাতের হাত রয়েছে। আওয়ামী লীগকে ব্যান করার কথা অন্য কেউ বলতে পারে না। কোটা আন্দোলনকারীদের সুনিশ্চিত করতে হবে নিরাপত্তা, এটা অন্য কেউ বলতে পারে না। তাহলে বিএনপি জামাত কেন এই ইউনূসের উপর ক্ষেপে গেল? তারা তো একসঙ্গে হাত মিলিয়ে সমস্ত কিছু চালাচ্ছে। আসলে বিএনপি জামাত যত দিন যাচ্ছে বুঝতে পারছে যে ইউনূসকে বসানোটা কত ভুল হয়েছে। এক তো তিনি পুরো জিনিসটা সামাল দিতে পারছেন না। আর দুই, নিজে ক্ষমতার লোভে এখানে কোনোদিন নির্বাচন হতে দেবেন না। এবং সেই জায়গা থেকে ধীরে, ধীরে বিএনপি এবং জামাতকেও মুছে দিয়ে সর্বশক্তিমান হয়ে বসে থাকবে। ফলে এদের পিছনে যে বিএনপি জামাতের মদদ রয়েছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সত্যিই যদি বিএনপি জামাতের মদদ থাকে, ইউনূস কিন্তু খুব বেশি এই জিনিসটাকে আটকানোর চেষ্টা করে পারবেন না। যেটা কিন্তু যথারীতি মুশকিলের হবে। কিন্তু ইউনূস তো ইউনূস। এই জিনিস থেকে দৃষ্টি ঘোরাতে হবে, ফলে দুটো স্টেপ সেও নিয়ে ফেলেছে। এক, ভারতীয় সীমান্তে কিন্তু ড্রোন নিয়ে চলে এসছে এবং সেই ড্রোন নজরদারি চলছে। কিন্তু যেটা গোয়েন্দা রিপোর্ট বলছে আবার এই ড্রোন দিয়ে ভারতের যে চিকেন নেকটা আছে সেখানে অ্যাটাক করা হবে। যদি অ্যাটাক করে এটাকে বিচ্ছিন্ন করা যায় এবং সেভেন সিস্টার্সকে, উত্তরবঙ্গ সহ সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হয় এবং সেটা বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দিয়ে একটা ওই ইসলামী রাষ্ট্র তৈরি করব, এই ধারণাটা খাওয়ানো যায়, তাহলে সেইটার জন্যই কিন্তু এই ড্রোন ফ্রোন নিয়ে অনেক কিছু হচ্ছে। ঠিক আছে? এবার ভারত কি করছে একটু পরে আসছি। এইটা ১ নম্বর জিনিস করছে। ২ নম্বর জিনিস যেটা করছে সেটা হচ্ছে প্রায় ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে পাক সেনা, স্বাগত জানাতে তৈরি ইউনিশ। কি জানা যাচ্ছে? যে এই বাংলাদেশ আর্মিকে ট্রেন করার জন্য পাকিস্তানের যে আর্মি আছে তারা এসে বাংলাদেশের আর্মিকে ট্রেন করবে এবং একসঙ্গে তারা নাকি নৌ মহড়াও করবে। অর্থাৎ ওই নেভির যে মহড়া আছে সেটা তারা একসঙ্গে করবে। অর্থাৎ ওই ইউনিস বুঝতে পারছে ঘরে বাইরে বিপদটা, তাই একমাত্র জায়গা রয়েছে যে ভারত বিরোধী এই জায়গাটাকে, এই জিগিরটাকে আরো বেশি চাগিয়ে তোলা। এই জায়গাটা যদি করা যেতে পারে তাহলে মানুষের দৃষ্টি ফিষ্টি একটু ঘুরিয়ে রাখা যাবে। মানে ইউনিস এই জায়গাটায় চেষ্টা করবে। আর এইটা করেই কিন্তু একদম ফাঁদে পা দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। কি অবস্থা হয়ে গেছে? সেটা হচ্ছে যে ওই যে বললাম ভারতের অবস্থানটা একটু পরে বলছি। ভারত দুটো জিনিস করে দিয়েছে। নাম্বার 1, দেখুন নিজেদের বর্ডারটাকে আমাকে সিকিউর করতে হবে। ফলে পুরো নর্থ ইস্টটা সেখানে কিন্তু আর্মি ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। এই যে সীমান্তে ড্রোন-ফ্রোন ঘোরাচ্ছে, এসব করছে, কাছাকাছি এলে একটু এদিক ওদিক বেচাল হলেই নামিয়ে দিচ্ছে ভারত। এবং মানে ওই বললাম না সোনিক বুম যেটা হয়, সেইটা কয়েকবার শুধু চালিয়েছে, তাতেই বাংলাদেশের যে এয়ারবেস গুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। তো নিজেদের দিকটা তো ভারত এটা করছে। কিন্তু একটা মুশকিল হচ্ছিল যে ওই দক্ষিণ অংশ যেটা রয়েছে সেই দক্ষিণ অংশটা দিয়ে মায়ানমারের থ্রু দিয়ে চায়নার হেল্পটা ঢুকতে পারে বা ওখান থেকে পাকিস্তানের হেল্পটা ঢুকতে পারে, এই সম্ভাবনাটা ছিল। এবার আপনারা জানেন যে রিসেন্টলি সেখানে আরাকান আর্মির উত্থান হয়েছে, যারা একদম ওই বাংলাদেশ সীমান্ত অব্দি চলে এসছে। ওই নেফ নদী না কি রয়েছে ওইখান অব্দি নিয়ে নিয়েছে, সেখানে বাংলাদেশিদের কোনো ক্রস করতে দিচ্ছে না। ওই রাখাইন অঞ্চলটা রয়েছে এবং যেটা মিডিয়া রিপোর্ট সামনে আসছে, গোয়েন্দা রিপোর্ট সামনে আসছে, এই রাখাইন অঞ্চলটাকে স্বাধীন দেশ হিসেবে যে কোনো দিন আরাকান আর্মি ঘোষণা করে দিতে পারে। এবার অনেকেই মনে করছেন যে এটার পিছনে অ্যাকচুয়ালি ভারত এবং আমেরিকার যৌথ খেল রয়েছে। এখানে আরাকান আর্মিকে পিছন থেকে তারাই মদদ দিচ্ছে। তার কারণটা হচ্ছে বাংলাদেশকে তো ৩ দিক দিয়ে ভারত ঘিরে আছে। ওই একটা অঞ্চল ছিল যেখান দিয়ে পাকিস্তান বা চীন ওইখান দিয়ে তাদেরকে সাপোর্টটা করতে পারত। কিন্তু যদি এই আরাকান আর্মি রাখাইন দেশটাকে আলাদা করে নিতে পারে, তাহলে সেখানে নতুন দেশ ডেভেলপ হবে। ভারত এবং আমেরিকা দুজনেই তাদেরকে এড পাঠাবে এবং তারা ওই জায়গাটা স্বাধীনতা রাখার জন্য এদের উপর ডিপেন্ড করতে কিন্তু অনেকটা বাধ্য হবে।
কেননা চীন কিন্তু চাইবে না যে আলাদা একটা রাখাইন প্রদেশ তৈরি হোক, তারা পুরো মায়ানমারটার কন্ট্রোল নিজেদের হাতেই রাখার চেষ্টা করবে। আর এই দিকটা যদি সত্যিই ভারত এবং আমেরিকার এড নিতে এই আরাকান আর্মি রাজি হয়ে যায়, রাখাইন প্রদেশটাকে তারা আরো বেশি ডেভেলপ করার জন্য এদের কাছ থেকে এড নিতে রাজি হয়ে যায়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশের কোনো অ্যাক্টিভিটি ওই দিকটাই হতে দেবে? অর্থাৎ চারিদিকটা দিয়েই কার্যত এবার বাংলাদেশকে ঘিরে নিতে চলেছে। আর যদি সত্যিই সেটা করে, যদি মোহাম্মদ ইউনূস একটুও ট্যাঁফু করার চেষ্টা করে, ভারতের ভূখণ্ডে একটুও দখল করা, একটুও হানাদারির চেষ্টা করে, নেক্সট অপশনটা কি হবে? উচিত শিক্ষাটা কিভাবে হবে? বুঝে যান এবার। সেই খেলাটা কিন্তু শুরু করে দিয়েছে। যদি সত্যিই কোনোদিন সেই দিনটা আসে, সেদিনকে ইউনূস পালাবেটা কোথায়? এই প্রশ্নটা কিন্তু উঠছে। ফলে সব দিক থেকে একদিকে বিএনপি জামাত তার উপর ক্ষেপছে, তাকে সরাবার জন্য প্ল্যান করছে। অন্যদিকে আমেরিকা চাপ দিতে শুরু করে দিয়েছে। পাকিস্তান একঘরে হয়ে গেছে। চীনও এই জায়গা থেকে পিছিয়ে আসা তার আর জায়গা নেই। ভারত চীনটা ঘিরে ফেলেছে। দক্ষিণের যে অংশটা ছিল সেইখানে আমেরিকা এবং ভারতের যৌথ এড এই রাখাইন অঞ্চলে আরাকান আর্মির কাছে চলে যেতে চলেছে। শেষ। ইউনূসের খেলা শেষ। এই জায়গাটাই সকলে বলতে শুরু করে দিয়েছে। আর তাই শেষ পর্যন্ত এত লাফালাফি করে হওয়াটা যে কিভাবে চুপসে যাচ্ছে, ইউনূস সেটা বোধহয় হাড়ে, হাড়ে বুঝতে শুরু করে দিয়েছে। কি বলবেন এই ভারত বাংলাদেশ ডেভেলপমেন্ট নিয়ে, এবং ইউনূস নিজের বেশি পক্কতার জন্য যেভাবে আষ্টেপৃষ্ঠে গাঁথছেন এবং শেষ পরিণতির দিকে এগোচ্ছেন সেইটা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।